রেশমিপুরী বলে, ঠিক আছে, আমি আর তার কাছে আসবো না, তার সাথে আর দেখা করব না। তবে হ্যাঁ, সে যেহেতু আমার না, আমি তাকে অন্য কারো হতে দেব না। এটা বলে সেই লোকটি অজ্ঞান হয়ে যায়, যার ভেতরে রেশমিপুরী হাজির হয়েছিল। তার মানে রেশমিপুরীটি সেই লোকের ভেতর থেকে চলে গেছে। তখন পরীদের রানী নার্গিস বলে, আপনারা চিন্তা করবেন না, এখন থেকে সে আপনার ছেলের সামনে আসবে না, আপনার ছেলেকে আর ভয় দেখাবে না, আমি তাকে বুঝিয়ে বলবো। তারপরে পরীদের রানী তার বড় বোনকে বলে, আপু, তুমি পারলে একটিবার আমাদের পরীদের দেশে এসে দেখা করো, বাবা মা তোমার জন্য অনেক কান্না করে আপু। হাফেজ সাহেবের বউ বলে, ঠিক আছে, তুই যা, আমি আজ রাতে আসবো পরীদের দেশে। তখন নার্গিস পরী হাফেজ সাহেবকে বলে, আমার বেয়াদবি মাফ করবেন, তবে আমি জানতাম না আপনি যে আমার বড় আপুর স্বামী। হাফেজ সাহেব বলে, তুমি আমার স্ত্রীর ছোট বোন, মানে আমারও বোন, আর বোন কখনো ভাইয়ের কাছে ক্ষমা চায় না, তুমি ভালো থেকো বোন আমার। তখন পরীদের রানী আমাদের সবার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। পরীদের রানী নার্গিস পরী যাওয়ার পর হাফেজ সাহেবের বউ আমাদেরকে বলে, আমি আমার বোনের মেয়েকে চিনি, রেশমিপুরী তার কথা রাখবে না, সে আবারও আসবে, তার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে আসবে। তখন আমার বাবা তার কাছে জানতে চায়, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? হাফেজ সাহেবের বউ বলে, এমন একটি গাছ আছে যেটা কিনা পূর্ণিমা রাতেই শুধু দেখা যায়, সেই গাছের একটি ডাল যদি হাসান নিজে একা গিয়ে আনতে পারে আর সেটাকে এনে তার হাতে বেঁধে রাখতে পারে, তাহলে এই পৃথিবীর বুকে কোনো পরী আর তার সামনে আসতে পারবে না, সে যত বড় শক্তিশালী পরী হোক না কেন। কিন্তু সে গাছের ডালটি আনা এত সহজ না, এ কারণে তার প্রাণও হারাতে হতে পারে। তখন হাফেজ সাহেব বলে, হাসান, তুমি কি সে গাছের ডালটি আনতে পারবে? তুমি কি পারবে সেই গাছের ডালটি আনতে? আমি পারবো, আমাকে পারতেই হবে। ঠিক আছে, আমি তোমাকে সেই গাছটি কোথায় পাওয়া যাবে সেটা বলে দিচ্ছি, কিন্তু মনে রেখো, সেই গাছের আশেপাশে 17টি জিন থাকে। সেই 17টি জিনের কাজ হচ্ছে সেই গাছটিকে পাহারা দেওয়া। আসলে এটা কোনো সাধারণ গাছ না। তুমি যদি সেই গাছের ডাল আনতে চাও তাহলে সেই 17টি জিন তোমাকে মারার চেষ্টা করবে, কিন্তু তারা তোমার ক্ষতি তখনই করতে পারবে যখন কিনা তুমি তাদের ডাকে সাড়া দেবে। আসলে তুমি যখন এই গাছের ডালটি আনতে যাবে তখন তারা তোমার কোনো ক্ষতি করবে না, কিন্তু ডালটি নিয়ে আসার সময় তারা তোমাকে আটকানোর চেষ্টা করবে। তুমি যদি কোনোভাবে একবার পেছনে ঘুরে তাকাও বা তাদের ডাকে সাড়া দাও তাহলে সেই 17টি জিন তোমার উপরে হামলা করবে। আমি আলেম সাহেবকে বলি, আমি তখন হাফেজ সাহেবকে বলি, আমি পারবো, আমাকে পারতেই হবে। সে গাছটি কোথায় পাওয়া যাবে? আমাদের গ্রাম থেকে 120 কিলোমিটার দূরে একটি ছোট জঙ্গল আছে, সে জঙ্গলের গভীরেই সে গাছটি পাওয়া যায়। সে গাছটি দেখতে আর 5টি জংলা গাছের মতো হলেও সে গাছে যে এত গুণ আছে সেটা সম্পর্কে খুব কম মানুষই জানে। আলেম সাহেব আমাকে বলে দেয় সেই গাছটি দেখতে কেমন আর কোথায় গেলে সঠিকভাবে সেটাকে পাওয়া যাবে, আর এটাও বলে আমি যেন তাদের ডাকে কোনোভাবেই সাড়া না দিই। পরের দিন রাতে আমি নিজেকে প্রস্তুত করি সে গাছের ডালটি আনার জন্য। আমি হাতে একটু টর্চ লাইট নিয়ে আর আমার বাইকটাকে নিয়ে এসে জঙ্গলের দিকে রওনা দিই। আমি জঙ্গলের কাছে এসে বাইকটাকে রাস্তায় রেখে জঙ্গলের ভেতরে হাঁটা শুরু করি। আপনারা হয়তো ভাবছেন যে ছেলেটি নাকি একটি পরীকে দেখে এত ভয় পেয়েছে, সে কি করে এত রাতে এখানে আসলো? আসলে আমি সেই পরীটার উপরে এতটাই বিরক্ত হয়ে গিয়েছিলাম যে তার হাত থেকে বাঁচার জন্য আমি সবকিছু করতে রাজি হয়ে গিয়েছিলাম। আমি হাঁটছি জঙ্গলের মাঠে, রাত তখন 12টা বাজে। আমি আলেম সাহেবের কথা মতো সে জায়গায় আসি আর কিছুক্ষণ খোঁজার পর আমি সেই গাছটি দেখা পাই। আমি খুব খুশি হয়ে এসে গাছটির একটি ডাল ভেঙে আমার হাতে নিই। তখনই চারপাশে অনেক জোরে জোরে বাতাস বইতে শুরু করে, যেটা দেখে আমি অনেকটাই ভয় পেয়ে যাই। আমার মনে পড়ে যায় সেই 17টি জিনের কথা। আমি খুব সাবধানে আস্তে আস্তে আমার বাইকটার কাছে আসতে শুরু করি। তখনই আমি শুনতে পাই আমার মা আমার পেছন থেকে ডাকছে, বলছে, হাসানুর, আমাকে মেরে ফেলছে, আমাকে বাঁচা বাবা। এটা বলে মা অনেক জোরে জোরে কান্না করছিল। কিন্তু আমার মায়ের তো এখানে আসার কথা না। আলেম সাহেব যেহেতু বলে দিয়েছিল সে খারাপ জিনগুলো আমাকে আটকানোর চেষ্টা করবে, এই কারণে আমি পেছনে না ঘুরে সামনের দিকে আগাতে শুরু করি। তখনই আমার বাবা আমার পেছন থেকে ডাকে, কিরে, আমাকে নিয়ে যা, দেখ আমি তোর পেছনে দাঁড়ানো। কিন্তু আমি আরো জোরে জোরে হাঁটা শুরু করি, কারণ আমি বুঝে গিয়েছিলাম এগুলো সেই জিনদের কাজ। আমি হাঁটতে হাঁটতে জঙ্গল শেষে আমার বাইকের কাছে আসি। বাইকটাতে স্টার্ট দিয়ে আমি বাইক নিয়ে সেখান থেকে বের হতে শুরু করি। আমি বাইক চালাচ্ছি, সে রাস্তার আশেপাশে আর কোনো গাড়ি চলাচল করে না, কারণ এটা খুব একটা নিরিবিলি রাস্তা। আমি কিছুক্ষণ বাইক চালানোর পরে লক্ষ্য করি আগে তো কোনো রাস্তায় নেই, সামনে অনেক বড় একটা নদী। আমি তখন ভাবতে থাকি আমি কি ভুল রাস্তায় চলে আসলাম? কিন্তু ভুল রাস্তায় আসার কথা না, আমি তো আসার সময় এই রাস্তা ধরে এসেছিলাম। আমি ভাবি হয়তো আমি বেশি চিন্তার কারণে একটি ভুল রাস্তা বেছে নিয়েছি। তখনই আমার বাইকটি থেমে যায়। এই বাইকটা থেকে নেমে পেছনে ঘুরে দেখার চেষ্টা করি যে আমি অন্য কোনো রাস্তায় চলে এসেছি কিনা। এটাই ছিল আমার সব থেকে বড় ভুল। পেছনে ঘুরে দেখি 17টি কালো ছায়া। তাদের চেহারা দেখা যাচ্ছে না, তাদের চোখ দুটো বাতির মতো জ্বলজ্বল করছে। তারা সকলে একসাথে হাসতে হাসতে বলে, শেষমেশ আমাদের ফাঁদে তুই পাড়া দিলি।
কি ভেবেছিলি তুই ভুল রাস্তায় চলে এসেছিস? আর না রে বেটা, তুই সামনে ঘুরে দেখ না একবার। আমি আমার বাইকটাকে সামনের দিকে ঘুরিয়ে দেখি, সামনে তো কোনো নদী নেই। আমি তো সঠিক রাস্তায় ছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে যে আমি দেখলাম আমার পথের মাঝে একটা অনেক বড় নদী। তখন সেই 17টি জিন আমাকে বলে, আমরা মায়া করে তোর সামনে দেখেছি তুই একটি নদীর পাড়ে চলে এসেছিস, কিন্তু বাস্তবে তুই একটা রাস্তার মাঝে ছিলি। তখন সে 17টি জিন আমার কাছে আসে আর আমাকে ধরে অন্য একটি স্থানে ছুড়ে মারে। তারা আমাকে বলে, এই গাছের ডাল নিয়ে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি। সেই জিনগুলো আমাকে অনেক মারে, আর একটা সময় যখন তারা আমাকে হত্যা করতেই যাবে, তখনই একটি জোরে বাতাস এসে তাদেরকে অন্য একটি স্থানে ছুড়ে মারে। আর কেউ একজন আমার পেছন থেকে এসে আমাকে মাটি থেকে তোলে। আমি দেখি এটা তো রেশমিপরি। রেশমিপরি সেই 17টি জিনকে বলে, তোদের এত বড় সাহস, তোরা আমার ভালোবাসার মানুষের গায়ে হাত তুলিস? এটা বলে রেশমিপরি তাদের দিকে এগিয়ে যায়। সে 17টি জিন মিলেও যেন রেশমিপরির সাথে পারছিল না, কারণ সে তো কোনো সাধারণ পরী না, সে তো ছিল পরীদের রানী নার্গিস পরীর সন্তান। রেশমিপরি সেই 17টি জিনের থেকে একটি জিনকে হত্যা করে। এটা দেখে বাকি 16টি জিন সেখান থেকে পালিয়ে যায়। এবার রেশমিপরি আমার কাছে এসে বলে, তুমি আমার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের জীবন বাজি রেখে জঙ্গলে এলে। তোমার কাছে আমি এতটাই বিরক্তিকর হাসান? ওই যে তোমার গাছের ডালটা, যাও এটা নিয়ে বাড়িতে যাও, আর তুমি কাল এটাকে হাতে বেঁধে দিও, যাতে আমি তোমার কাছে আর আসতে না পারি। আমি বুঝতে পারছিলাম রেশমিপরি কান্না করছে। রেশমিপরি সেখান থেকে অদৃশ্য হয়ে চলে গেল। আমি কি ঠিক করছি? কারণ রেশমিপরি আজ না আসতে আমি হয়তো বেঁচে থাকতাম না, আর তাকে আমি আমার জীবন থেকে তাড়িয়ে দিতে চাই। এটা আমি ঠিক করছি? সে তো আমাকে অনেক ভালোবাসে, আমার কি তার ভালোবাসা প্রত্যাখ্যান করা ঠিক? আমি সেই গাছের ডালটি হাতে নিয়ে দূরে ছুঁড়ে মারি আর মনে মনে বলি,